আমি বলছি যে আমি তোমার জন্য আমি সব করতে পারি। তো সে বলতেছে তুমি কেমন পারো, আমার জন্য একটা কালো গোলাপ এনে দাও। একজন বলে যে কালো গোলাপ তো সুইজারল্যান্ডে পাওয়া যায়, একজন বলে কাশ্মীরে পাওয়া যায়, একজন বললো কালো গোলাপ আছে বেশি খুব ভালো কালো গোলাপ কালো হবে না কিন্তু অনেক দাম দিতে হবে। আমি বললাম যত টাকা লাগে দিব। কালো গোলাপ সাদা গোলাপ সহ আরো 16টা কালারের গোলাপ আমি আনলাম, এনে ওর বাড়ির নিচে গেলাম, ওকে বললাম এখানে একটা আসো, আসলে ওকে আমি ওটা দিলাম। প্রথম প্রপোজটা করলো কে? তোমার একটা জিনিস আমাকে দিবা, আমি এভাবে বলছিলাম। তো বলছে যে কি, আমি বললাম একটা পাসওয়ার্ড। কিসের পাসওয়ার্ড? আমি বললাম তোমার মনের পাসওয়ার্ডটা আমাকে দিবা, তাহলে আমি লগ ইন করে একটু ঢুকতাম। ওরে বাবা রে বাবা, এখনো আপনি তাকেই ফিরে পেতে চান? আমার মনে হয় আমি গতকালকে তার সাথে আমার মনে হয় আমি একটু আগে তার সাথে কথা বললাম, গতকাল তো লং টাইম। তার দেয়া কোনো গিফট আছে আপনার কাছে? তার ব্যবহার করা টিস্যু আমার কাছে আছে। ব্যবহার করা টিস্যু? আমরা হ্যাঁ টিস্যুটা ফেলা দিয়েছি, আমি ওখান থেকে উঠে নিয়ে আসছি। কোথাও যেতে যেতে ঠান্ডা খাইলাম, ওই ঠান্ডার বোতলটা আমি রেখে দিছি। একটা আইসক্রিম খাইলাম, আইসক্রিমের কভারটা এখনো আছে আমার কাছে। এখন জীবন নিয়ে কি ভাবছেন? যদি সে কখনোই না ফিরে আসে তাহলে কি করবেন? সে আমার বিশ্বাস সে একদিন ফিরে আসবে। এই যুগে এক নারীর জন্য এভাবে 4 বছর অপেক্ষা করে এখনো নারীটাকে ফেরত চাচ্ছেন, সে সত্যিই ভাগ্যবতী। ভালো তো একজনকে বাসবো, ভালো তো সবাইকে বাসা যায় না। ভালো সবাইকে বাসা মানে নারী জাতিকে অপমান করা। স্বাগতম ইটস কমপ্লিকেটেড। আজকে আমাদের সাথে আছেন মিরপুর থেকে আগত সাব্বির। সাব্বির আজকে তার জীবনের গল্প বলবে। তার জীবনের গল্পটা একটু হিন্টস দেই। তিনি একজনকে ভালোবেসেছিলেন, বিগত 4 বছর তার কোনো খোঁজ নেই, তার সাথে কোনো কথা নেই, তার সাথে কোনো দেখা নেই। তবে এখনো সাব্বির অপেক্ষা করছেন সেই মানুষটার জন্য। একটু ব্যতিক্রম, তাই না দর্শক? চলুন তার জীবনের গল্প তার মুখ থেকেই শুনে আসি। আপনাকে কিছু প্রশ্ন আমি করব, আপনাকে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, এই শোতে আপনাকে কেউ জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে? না, আমি আমার নিজের উদ্যোগে আসছি এবং আমি খুবই আনন্দিত এখানে আসে। আপনাকে কেউ চাপ প্রয়োগ করেছে? না, কখনোই না, আমি নিজের উদ্যোগে এখানে আসছি। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন? আপনার বয়সটা এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে আসছি। আমি বর্তমানে মিরপুর 10 নম্বরের চারুতরি নামের একটি কোচিং সেন্টারে চালাই, আমার নিজের কোচিং সেন্টার। এবং আমি নিজেও স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি এটা করি। এবং এছাড়াও আমি বিভিন্ন ব্যবসায়িক কাজে নিয়োজিত। কি ধরনের ব্যবসা? এটা হলো ইম্পোর্টের ব্যবসা কাজে আমি জড়িত, বাট এখনো আমি এটা করতেছি আর কি। আচ্ছা, আপনার কোচিং সেন্টারে কতজন মানুষ আছেন এখন? আমার কোচিং সেন্টারে এখানে টিচার আছে 5 জন টিচার আছে এবং বেশ কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, দারুণ। তাহলে আপনার জীবনের গল্পটা আমরা শুনতে চাই একদম প্রথম থেকে, যে আপনি কেমন পরিবার থেকে বড় হয়েছেন, পরিবারে কে কে আছেন? আমার নাম সাব্বির আহমেদ, আমি গ্রামের ছেলে। আমার জীবনটা খুব সাধারণ পরিবারে আমার জন্ম। আমি আমার জীবনের 20 বছর বয়স পর্যন্ত গ্রামে বসবাস করেছি। এরপর আমি ঢাকাতে আসছি। তবে আমার জীবনের বিশেষ মুহূর্ত, সবকিছু মুহূর্তই হলো এই 20 বছরে ঘটছে। এবং এখন যে জীবনটা আমি পার করছি এটা হলো আমার লার্নিং পিরিয়ড, আমার জীবনের শিক্ষার সময়টা আমি মনে করি। তবে আমার জীবনে আজকে যে কথা বলার উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেটা এই বছরের মধ্যে ঘটে যাওয়া, এই 20 বছরের মধ্যে ঘটে যাওয়া, মানে গ্রামেরই ঘটনা। প্রতিটি মানুষের জীবনে প্রেম ভালোবাসার একটা গল্প ইতিহাস থাকে। অনেকে সেটা প্রচার করতে চায়, আবার অনেকে সেটা প্রকাশ করে না। আমার ধারণা যার মধ্যে এক নারীতে আসক্ততার প্রতি কনফিডেন্স নাই, যে হয়তো আমি কালকে আরেকজনকে ভালোবাসবো বা হয়তো আমার আরেকজন আসবে, সে হয়তো এটা প্রচার করতে চাইবে না। বাট যে এক নারীর প্রতি আসক্ত এবং এক নারীর প্রতি যার কনফিডেন্স ফুলফিল, সেটা প্রকাশ করতে তার বাধাগ্রস্ত নাই। আমরা আপনার সেই গল্পটা শুনবো যে আপনি একটি নারীতেই আসক্ত, যেটা বর্তমানে এই যুগে আসলে দেখাই যায় না। এটা সত্যি যদি হয়ে থাকে তাহলে সাধুবাদ জানাই আপনাকে। আপনার বেড়ে ওঠাটা, আপনি কোন পরিবারের সন্তান, সেটা বেড়ে ওঠাটা কোন জেলায়? আমার গ্রামের নাম হলো সলিমপুর, আমার থানা কলারোয়া, আমার জেলা হলো সাতক্ষীরা জেলা। এটা দক্ষিণ পশ্চিমবঙ্গের একটা জেলা। এবং আমার বেড়ে ওঠা হলো কৃষি পরিবারে। আপনার বাবা কৃষক? আমার বাবা একজন কৃষক। আপনিও নিশ্চয়ই 20 বছর পর্যন্ত কৃষিকাজ করেছেন? হ্যাঁ, কৃষিকাজে আমি খুব বেশি এক্সপার্ট না, বাট আমি বাবার পাশাপাশি বাবার সাহায্য করার জন্য করতাম। আর পরিবারে কতজন সন্তান ছিল? মানে পরিবারে আমরা 2 ভাই বোন, আমার বাবা মা এবং আমরা 2 ভাই বোন। আমার বোনটা বিয়ে হয়ে গেছে, আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা, তিনি তার লাইফে সেটেল, আর আমি ছোট। আমি তো পড়াশোনা করছি, এরপরে শহরে আসছি। কৃষি পরিবারে জন্ম হলেও বিভিন্ন, এখন তো কৃষকরাও আসলে অনেক বড় বড় শিল্পপতি। বা আমি একটু জানতে চাচ্ছি যে পরিবারটাই কি টানাপোড়েন ছিল নাকি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত? আমার পরিবার, আমাদের যা কিছু আছে তা নয়, আমরা বা আমার একটা ছেলে, আমি চলার মতো যথেষ্ট পরিমাণে
মানে সম্ভব, মানে কোনো টানাপোড়া বা এরকম কোনো কিছু অভাব নাই। মোটামুটি সাধারণ পরিবার যেমন বেড়ে ওঠে, চলাফেরা যা প্রয়োজন সবকিছুই আমার পরিবারে ছিল, আমার কোনো অভাব ছিল না। বোন আপনার থেকে কত বছরের বড়? আমার বোন আমার থেকে 6 বছরের বড়। 6 বছর, তাহলে বেশ অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর। আপনার সাথে আপনার বাবা মার সম্পর্কটা কেমন ছিল? আমার সাথে আমার বাবা মার সম্পর্ক খুবই ভালো ছিল। আমার মা সবচাইতে বেশি ভালোবাসতো। আমার মা আমার জীবনে অনেক সময় খারাপ সময় আসছে। আমি আবার একটু সামাজিক কাজে জড়িত, বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তো সামাজিক কাজ করাতে বিভিন্ন সময় অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয়, অনেক সময় প্রশংসার সম্মুখীন হয়। তবে যখনই সমালোচনা বা খারাপ সময় আসছে, বাবা একটু এটাকে সাপোর্ট করে নাই, বাবা একটু অপছন্দ করতে এই কাজগুলো। তবে মা সবসময় সাপোর্ট করছে। আমার মা এমন একজন মানুষ, আমি যদি তাকে বলি আম্মা যে আপনি যদি আগুনতে ঝাঁপ দেন আমি লাইফে সাকসেস হতে পারবো, আমার মনে হয় সে একটা সেকেন্ড দেরি করবে না, সে আগুনতে ঝাঁপ দেবে। আমার জন্য সে সব করতে পারে। হ্যাঁ, আমার জন্য সে সবকিছু করতে পারে। তাহলে বাবা মার খুব আদরে বড় হওয়া একজন সন্তান আপনি। অবশ্যই। পড়াশোনা কোথা থেকে করলেন? আমি পড়াশোনা আমার গ্রামের স্কুল, ওখানে আমাদের গ্রামে কলেজ আছে, তারপরে আমাদের জেলাতেই কলেজ আছে, আমি সেখানে পড়াশোনা করছি। মানে সাতক্ষীরাতেই? সাতক্ষীরা জেলাতে। আচ্ছা, তারপরে হঠাৎ করে ঢাকায় চলে আসাটা কেন? ঢাকায় চলে আসার কারণ হলো এখানে আমার চাচাতো ভাইরা বা আরো অনেকেই থাকতেন। তো আমার সব সময় স্বপ্ন ছিল, আমি খুব ছোটবেলায় নাকি আমার আম্মাকে বলতাম যে আম্মা আমার আরেকটা ভাই হলে খুব ভালো হতো, আমি ঢাকায় গেলে তোমাকে দেখবে কে গ্রামে। এটা আমার আম্মা বলে না, আমার খুব মনে পড়ে না কথাটা। আমার খুব ছোটবেলা থেকে শহরে জীবনযাপন বা একটু ভালো জীবনযাপন, গ্রাম থেকে একটু বেড়ে আসা, এটা আমার খুব পছন্দ এবং আমি সেটাই ফলো করছি এবং আমি ভাবছি আমার জীবনে এটাই সময়, এই সময় যদি না যাই পরবর্তী হয়তো আর যাওয়ার সময় পাবো না। এই জন্য এখান থেকে বেশ কয়েক বছর আগে আমি চলে আসছি ঢাকায়। আচ্ছা, আর আপনি যে জীবনের অধ্যায়টা বলতে এসেছেন আজকে, সেটা তাহলে শুনি কিভাবে কি হলো। আমি যে বললাম প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা, প্রেম ভালোবাসা থাকে। আমি কিছুটা বলার চেষ্টা করব। আমি খুব সৎ একজন মানুষ এবং বিনয়ী এবং খুব সূক্ষ্ম চেতনার একজন মানুষ। সূক্ষ্ম চেতনার মানুষ হওয়ায় অনেক সময় অনেক ছোট ছোট বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, যেটা অন্য মানুষের কাছে খুব সাধারণ, বাট আমার কাছে ভালো লাগে। আবার অনেক সময় অনেক ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব বেশি হার্ডও হয়, আমি কষ্ট পাই, এরকম অনেক বিষয় আছে। তো স্কুল জীবনে আমি মানুষকে পছন্দ করতাম, তাদের সাথে আমার খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং কখনো হয়নি, যার কারণে আমরা কখনো খুব বেশি ডিপলি কোনো রিলেশনে বা সম্পর্কে আমরা যাইনি, আমি কখনো যাইনি। এরপর আমি যখন কলেজে উঠলাম, কলেজে ফার্স্ট ইয়ারে যখন আমি উঠলাম, তখন আমার ফ্রেন্ডরা যারা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে আসলো, তাদের মধ্যে আসলে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়। আমার প্রেম ভালোবাসার সম্পর্কে আমরা কারোর মধ্যে ছড়ালাম না। এরপর আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন আমাদের জুনিয়র ফার্স্ট ইয়ারে বিভিন্ন মেয়েরা আসলো, চারিদিক থেকে বিভিন্ন জন আসলো। তো তৎকালীন সময়ে সবাই মাস্ক ব্যবহার করতো, করোনাকালীন সময় মাস্ক ব্যবহার করতো, এই জন্য মেয়েদেরকে চেনা যেত না। আর একটু দুষ্ট ছিলাম, তো মেয়েদের সাথে একটু দেখতাম বা তাদের সাথে কথা বলার চেষ্টা, আগ্রহ প্রকাশ করতাম। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে মানে সবসময় মাথায় রাখতাম আমি নিজেই, এরকম আর কি পরিবেশে ছিল। এরপর একটা অনুষ্ঠানে একটা মেয়েকে আমি দেখি মাস্ক খোলা, এর আগেও দেখছি বাট ওটা খেয়াল করি না, মাস্ক খোলা। আমি অদ্ভুত একটা অনুভব করি, একটা ফিলিংস পাই যে একটা মানুষকে দেখলে আমি বলবো না সে পৃথিবীর সবার সুন্দরী, আমি এটা বলবো না, বাট তার মধ্যে এমন কিছু আমার মনে হলো যেন তার মধ্যে তার শরীরটা রক্তে মাংসের না, মনে হলো একটা অমৃত টাইপের একটা অন্য একটা কোনো কিছু দিয়ে সে তৈরি করা, তাকে তৈরি করছে। এই আমার চোখের সামনে এখনো ভাসতেছে ওই চেহারাটা। এই যে এখান থেকে একটুখানি চুল এইভাবে করে বারবার, এই আর কি। তো আমি দেখলাম, তারপরে আমার খুব আগ্রহ জন্মালো যে তার সাথে একটু যোগাযোগ করার। তো আমি তাকে বলতাম, কলেজে যখন দেখাতো, দিন যতবার দেখাতো, আমি তাকে বলতাম দাঁড়াও, তোমার নাম কি? আমি স্থানীয় ছেলে, আবার একটু যেহেতু একটু তাদের সিনিয়র বলে কথা বলার সুযোগ হতো, দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম এটা। তুমি কোন স্কুল থেকে আসছো? কোন সাবজেক্টে পড়ো? ঠিক একই প্রশ্ন আমি দিনে অন্তত কয়েকবার তাকে করতাম এবং প্রতিদিনই করতাম। সেও এটা আনন্দের সাথে উত্তর দিত। মানে আপনি কি সিনিয়র ছিলেন? হ্যাঁ, তখন ওদের সিনিয়র আমি, ওই মেয়েটার সিনিয়র আমি। এরপরে কলেজ লাইফে? হ্যাঁ, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে। মানে আপনি সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। তাদের সিনিয়র হয়, তাকে দাঁড় করালে সে দাঁড়াতো, আরো অনেকে দাঁড়াতো। এমন হয়েছে যে ওকে বলতে গেলে আবার অন্য লোক মাইন্ড করে বলে তাদেরকেও বলছি, বাট একে প্রায়োরিটিটা বেশি দিয়েছি। এরপর আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে তার মেসেঞ্জার আইডিটা নিলাম। তো নিয়ে আমি তাকে মেসেজ দিলাম। তো প্রথমে সে বললো যে
যে না আমি সে না, যে পরিচয় দিতে অস্বীকার করলো। আমি বললাম ঠিক আছে, আমি পুরোপুরি 100% কনফিডেন্ট যে সেই, বাট সে অস্বীকার করলো। এরপর এভাবেই আমি ওই যে জিজ্ঞাসা করার কোনোভাবে থামাইনি, আমি বলতেই থাকি। কিছুদিন পরে একদিন রোজার মাসে খুব দেখলাম খুব ক্লান্তকর চেহারা নিয়ে আমার আসতেছে। তো আমি বললাম যে দাঁড়াও, তুমি কি রোজা রাখছো? তো বলতেছে যে হ্যাঁ আমি তো রোজা রাখছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে আমার সাথে সাথে আমার এক ফ্রেন্ড আমাকে ডাকলো, আমি সেখানে চলে গেলাম। ও আমাকে কিছু একটা বলছে, এটা আমি শুনতে পাইনি বা খেয়াল করি না। পরে আমার ফ্রেন্ডটি বললো যে তোমাকে একটা কিছু বলছে সে। তো আমি এটা শুনে আমি ওকে রাতে মেসেজ দিলাম যে তুমি কি বলছিলা। তখন হুট করে আমাকে বলে উঠছে যে আপনি রোজা আছেন কিনা। তাই আমি বললাম এই যে তুমি স্বীকার করলে যে তুমি সে। তখন ও একটু মানে অবাক হয়ে গেছে যে ওটা ভুলে বলে ফেলছে। তারপর বলছে যে না আমি রোজার মাসের মিথ্যা বললাম না। এভাবে কথা বলা শুরু হলো আমাদের মধ্যে। একটু আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, সে তার মনের ভাবটা প্রকাশ করলো। দুজনে একটা ভালো সম্পর্কের মধ্যে গেলাম। এটা এটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তারপরে আমার ওই সময় আমাদের বাড়িতে নেট পেতো না। আমাদের গ্রামে ওই আমাদের বাড়িটা ছিল একটু 4-5টা গাছ ছিল, তো ওখানে নেট পেতো না। তো ওর সাথে কথা বলার জন্য আমার একটু দূরে যেতে হতো, দূরে ফাঁকা মাঠে যেতে হতো। তো ওই সময় গভীর রাতে অনেক রাত অবধি তার সাথে কথা বলতাম। তো আমার তখন ভয় লাগতো না, কিন্তু অন্য সময় পরবর্তীতে ভয় লাগছে, এবং এর আগেও ভয় লাগতো ওই এলাকায় যেতে। কবর ছিল আর কি। একদিন সে আমাকে বলতেছে যে আমি বলতেছি আমি তোমার জন্য আমি সব করতে পারি। তো সে বলতেছে তুমি কেমন পারো, আমার জন্য একটা কালো গোলাপ এনে দাও। তো আমি বলতেছি যে কালো রঙের গোলাপ এটা আমি জানতাম না। আমি বলছি এটা সম্ভব না। তারপর বলছি ঠিক আছে একটা সাদা গোলাপ এনে দাও। আমি বললাম না এটাও সম্ভব না। আমি তাকে কথার কথা বলছি, বাট আমি নিজে মনের মধ্যে তারিখ করছি যেভাবে এটা এনে দেবো, যেখান থেকে পারি। তো আমি আমার সমস্ত বন্ধুদেরকে বললাম, আশেপাশে যা সবাইকে বললাম। কারো কাছ থেকে সাপোর্ট পাইলাম না। আমাদের বাসা থেকে যশোরের জেলার মধ্যে আমাদের বাসা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ফুলের ওই এলাকায় ফুল চাষ করে। তো আমি সকালবেলায় সেখানে চলে গেলাম, গিয়ে ওই এলাকা তন্ন করে ফেললাম যে কালো গোলাপ। একজন বলে যে কালো গোলাপ তো সুইজারল্যান্ডে পাওয়া যায়, একজন বলে কাশ্মীরে পাওয়া যায়, বা একজন বলে যে আছে কিন্তু এখন গরমের সময় পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমি একজন বললো কালো গোলাপ আছে, বেশি খুব ভালো কালো গোলাপ কালো হবে না, বাট কিছুটা হবে, কিন্তু হ্যাঁ কিন্তু অনেক দাম দিতে হবে। আমি বললাম যত টাকা লাগে দিব। যাই হোক আমি কালো গোলাপ, সাদা গোলাপ সহ আরো 16টা কালারের গোলাপ আমি আনলাম, এনে ওর বাড়ির নিচে গেলাম। ওকে বললাম এখানে একটা আসলে ওকে আমি ওটা দিলাম। ও জানেই না যে আমি কোথায় গেছি, সারাদিন কি করছি না করছি। তো খুব মানে অবাক হয়ে গেছে যে আমার জন্য একটা ছেলে এত গোলাপ আনছে, কোথা থেকে আনলো, ইত্যাদি ইত্যাদি। তো তার এই চমকে যাওয়াটা দেখে আমি আরো বেশি তার প্রতি আসক্ত হয়ে যাই। একটা মানুষ, আমার শখের একটা মানুষ আমার কোনো কারণে চমকে যাচ্ছে বা সে আনন্দিত হচ্ছে, এটা দেখার মজা খুব গভীরতা। এটা ইতিমধ্যে কি আপনারা ভালোবাসি কথাটা বিনিময় করেছেন? এটা তো আমাদের মধ্যে খুব ভালো সুন্দর প্যাসাপ হলো। আমার একটা রিলেশনের মধ্যে আছে দুজন। প্রথম প্রপোজটা করলো কে? আমি। কি বলেছিলেন? আমি তাকে বলছিলাম যে তোমার একটা জিনিস আমাকে দিবা। আমি এভাবে বলছিলাম। তো বলছে যে কি? আমি বললাম একটা পাসওয়ার্ড। তো বলছে যে কিসের পাসওয়ার্ড? আমি বললাম তোমার মনের পাসওয়ার্ডটা আমাকে দিবা, তাহলে আমি লগ ইন করে একটু ঢুকতাম। ওরে বাবা রে বাবা। হয়তো সেটা একটু করলো, হাসলো আর কি। তারপরে বলছে যে হ্যাঁ দেওয়া যায় এভাবে। তারপরে আমি ফুল নিয়ে গেলাম। তখন আমার বাড়িতে ওই ফুলটার নাম আমি সঠিক জানি না, সে ফুলটা দিয়ে প্রপোজ করছিলাম, সাদা দেখতে। আমার ওটা মনে হয় মানে সামনাসামনি প্রপোজ করেছিলেন? কিভাবে সেই মুহূর্তটার কথা? ওই মুহূর্তে কলেজে সবার সামনে প্রপোজ করছিলাম। তারপরে ফুলটা সে নিল, নিয়ে ব্যাগে রাখলো। তারপরে হাঁটু গেড়ে? না, হাঁটু গেড়ে না, আমরা দুজন পাশাপাশি বসে বেঞ্চে বসে। তখন কলেজে আরো অনেক জুনিয়ররা ছিল, তাদের সামনে এটা সম্ভব হচ্ছিল না। তবে যাই হোক আমাদের বেশিরভাগ কথা আমাদের মেসেঞ্জারে হতো, এবং আমরা যতটুকু সময় দেখা করতাম এই করতাম আর কি। যাই হোক আমি সবচেয়ে বলতাম আমি তাকে রেসপেক্ট করতাম অনেক। যাই হোক এইভাবে আমি বেশ কিছুদিন গেল। আমাদের রিলেশনটা মাত্র 3 মাস মতো এরকম। তো আমি ওই যে বললাম আমি খুব সৎ মানুষ, আমার মধ্যে আমার কোনো ব্যাড হ্যাবিট নেই, আমার কোনো খারাপ অভ্যাস নাই। তো আপনি যদি একটা সিনেমা দেখেন যে কোনো সিনেমাতে ভিলেন নাই বা কোনো রহস্যজনক কিছু নাই, ভয়ঙ্কর কিছু নাই, ওই সিনেমা কিন্তু কেউ দেখে না। আমার জীবনটা হয়তো তেমন, আমার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট নেই। আমি আমার ভালোবাসার জন্য জীবন দিতে পারি। তার আগে আমি সেখানে পৌঁছে যাচ্ছি, বা সে যা বলতেছে তার বলার আগে আমি করে দিচ্ছি। তো সবসময় আমাকে সে বলতো আমাকে একটু গালি দাও, তো আমি একটু শুনি তুমি কেমন গালি দিতে পারো, তোমার গালিটা কেমন। কেন? মানে আমি তো খুব সুন্দরভাবে কথা বলি, রাগারাগি করি না। তো এই রাগারাগি দেখার ইচ্ছা তার জন্মায়। তো আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার গালি যদি ভিতর থেকে না আসে আমি কিভাবে দিব।
তো এইভাবে আর কি সময় গেল। একটা পর্যায়ে আমার তার মামার কারণে এবং তার বোন দোলা ভাইয়ের কারণে, যে কোনো কারণেই হোক, আমাদের একটু দূরে সরে যেতে হলো। মানে আপনারা যখন দেখা করতেন তখন কি গার্ডিয়ানদের চোখ ফাঁকি করে হ্যাঁ, তারপরে? আমার একটা বাইক ছিল, হুম। আমরা কলেজে আসতাম, ওকে বলতাম কলেজের পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াতো, আমি বাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতাম। আর সে যখন বাসায় থাকতো তখন বাসার সামনে মানে কয়তলায় থাকতো মেয়েটা? না, বাসা তো বাড়ি তো একতলাই। দরজার সামনে গিয়ে হ্যাঁ, বা না। রাস্তায় গিয়ে গলিতে গিয়ে? ওর বাড়িটার সামনে অনেক সুন্দর মাঠ আছে, গ্রাম তো মাঠ, মাঝে মাঝে গ্রামে ওই মাঠে যাইতাম, ওই এলাকায় যাইতাম, ঘুরতাম ফিরতাম। কোনো ইশারা ছিল যে এটা ইশারা দিলে আমি তো চলে মেসেঞ্জারে আসবে? বলতেছি আমি আসছি। আচ্ছা। একদিন আমাকে ওদের বাড়ির একটা লোক ধরছে, বলছে আমরা দুজন বন্ধু গেছি। হ্যাঁ। তো ওই যেহেতু মহল্লা টাইপ, তো ওইরকম বাইক ঠেক নিয়ে ঢোকালে মানুষ, আবার একটু ছেলে, ইয়াং ছেলে, একটু বলছে দাঁড়াও তোমরা কি করতে আসছো এখানে? তো আমি পাশে আমাদের একটা প্রাইভেট পড়তাম এক স্যার, আমি বলছি আমি তাদের বাসায় আসছি, তাদের বাসাটা খুঁজে পাচ্ছি না। তো এক ভদ্রলোক বললো যে এই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে বেরো, মানে সেই টিচারদের বাসা দেখা দিচ্ছে। তো আমি ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, এটা বলে আমি ওই রাস্তা দিয়ে উঠে শুধু আমি আমার বাসায় চলে আসছি, টিচারের সাথে তার দেখা করি নাই। তো এভাবে যেতাম। এবং আর বাইক দিয়ে কোথায় যেতেন ঘুরতে? বাইক দিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। অনেক সময় সে তাকে অনেক সময় পার্লারে যেত, বা অনেক সময় বিভিন্ন জায়গায় যেতাম, আশেপাশে অনেক জায়গায় একটু মানে বিনা কারণে ঘুরতাম, ঘুরে ফিরে আবার কলেজে আসতাম, একটু এদিক সেদিক যাইতাম, এভাবে করতাম। এটা ওটা করতাম, একটু কিছু খাইতাম সামান্য কিছু, বা এই আর কি, এটা করতাম। যাই হোক, এভাবে সম্পর্কটা হলো, বিচ্ছেদটা হয়ে গেল। তো আমি তাকে আমার সর্বোচ্চ দিয়ে আটকে রাখার চেষ্টা করেছি যে তুমি যা করা লাগে তোমার জন্য করবো, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তো সে হয়তো পরিস্থিতির শিকার, বলছে যে আমার পক্ষে সম্ভব না, তো সামাজিকতা, পারিবারিক চাপ বা যে কোনো কারণেই। বুঝলাম না, আপনাদের তো 3 মাস সম্পর্কটা চলছিল, তারপর কি হলো হঠাৎ করে? তারপরে তার বাড়ি থেকে জানতে পারলো, তার বোন এবং তার দোলা ভাই, তারা দুইজনই পুলিশে জব করেন, তারা জানতে পারাতে আমাকে তার বোন আর তার দোলা ভাই আমাকে হুমকি দিল, আমার বন্ধু বান্ধবকে দিয়ে হুমকি দিল যে আমার সাথে যোগাযোগ না করি। প্রথমে কিভাবে জানতে পারলো? রাস্তায় ধরলো আপনাকে? না, রাস্তায় না, তার ফ্রেন্ডদের মাধ্যমে জানতে পারলো। এবং তার ব্যাগের মধ্যে আমার নাম লেখা আমার একটা কাগজ ছিল, বা কিছু ফুল টুল ছিল, হাবিজাবি এগুলো ছিল। এবং মোবাইল টোবাইল দেখে তারা বুঝতে পারছে, বা তার একটু যখন একটা মানুষ প্রেমের মধ্যে আসে তখন তার একটু আচরণ পরিবর্তন হয়, মুভমেন্ট পরিবর্তন হয়। তো সেটা আর কি বুঝতে পারে। তারপরে তার দোলা ভাই আমাকে খুঁজে বের করাই ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। তো আমার দিক থেকে আমি কখনোই আমি বলছি যা হোক আমি আছি তোমার জন্য, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি শুধু একটাই বলছি যা হোক আমি দেখবো। কিন্তু সে ভয় পাইছে, সে ভয় পেত যে তার বাড়ির লোক, আশেপাশের লোক কি বলবে, ইত্যাদি বলে আমার সাথে তার সম্পর্কটা বিচ্ছেদ হয়। তারপরে তার সাথে আর দীর্ঘদিন যোগাযোগ নাই আমার। বিচ্ছেদ হয় কি করে? মানে ও যোগাযোগ বন্ধ করে দেয়, ও বলেছে ওই নিজে যোগাযোগটা বন্ধ করে দেয়। এর মধ্যে কোনো কথাবার্তা নাই হঠাৎ করে? না, আচ্ছা। না, হঠাৎ করে না, আস্তে আস্তে তুমি প্লিজ আমার সাথে মানে একটা বিষয়বস্তু একটা ক্রিয়েট করে, তার বন্ধুরা ভাইয়ের হস্তক্ষেপে, তার মামা ছিল একজন, ওই ভদ্রলোকের হস্তক্ষেপে সম্পর্কটা বিচ্ছিন্ন মানে হয়। আপনাকে ডাকানো হয়েছে, সালিশ বসছে এরকম কিছু? সালিশ সরাসরি বসে নাই, বাট আমার পরিবারকে জানিয়ে, আমার এলাকার তৎকালীন প্রভাবশালী লোকদেরকে জানিয়ে, বা পুলিশ প্রশাসনকে দিয়ে জানিয়ে, এভাবে থেকে আমার দিক থেকে আমি ঠিক আছে। আমার কথা হলো যে আমি যত চাপ মানুষ আসে, স্বাভাবিক এটা বিষয়, তবে আমার সেদিক থেকে কোনো আফসোস নাই। চাপ আসছে তো সে যদি চাইতো এটা কখনো বিচ্ছেদ হইতো না। আমি তার জন্য আমার পুরো সমুদ্র দরজা খোলা রাখছি, তুমি যা করা লাগে করো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি যদি বলো, আমার যত শখের কাজগুলো, আমি সামাজিক কাজ করি ছোটবেলা থেকে, সে কাজগুলো যা করা লাগে করব। কিন্তু সে বলছে যে না, আমার জন্য তোমার কিছু করা লাগবে না, তুমি অনেক বড় হও, অনেক ভালো হও, ইত্যাদি ইত্যাদি বলে সে আমার ভালোর জন্য, সে ভাবতেছে হয়তো আমার ভালোর জন্য আমাকে ছেড়ে গেছে। বাট আমি তাকে ছাড়া ভালো নাই, কখনো ভালো ছিলাম না। আমার বাসায় এখনো পর্যন্ত আমি যেখানে থাকি, ব্যাচেলার থাকি, আমার পৃথিবী যতদিন তার সাথে সম্পর্ক ছিল, আমি আমার নিজেকে খুঁজে পেতাম। তার সাথে যতদিন থাকতাম আমি নিজেকে খুঁজে পেতাম। যখন থেকে তার সাথে সম্পর্ক নাই, তখন থেকে আমার মনে হয় মৃত্যু পর্যন্ত যাওয়া, এই সময়টা অনেক লম্বা এবং কঠিন। মনে হয় পৃথিবীর বোঝাটা আমার মাথার উপরে। আমার রাতে ঘুম আসে না, আমি ঘুমের ভান করে থাকি। আমার পাশে যখন সবাই ঘুমায় আমি তখন ঘুমের ভান করি,
কিন্তু আমার ঘুম আসে না, যন্ত্রণা হয়। কিন্তু সে ভাবছে হয়তো আমার জন্য সে সরে গিয়ে আমাকে ভালো রাখছে। অবশ্যই তার হয়তো বা বেটার অপশন আছে, কোথাও থাকতে পারে, এটা আমার জানা নাই। আমার জানা মতো আমি খুঁজে পাইনি। তবে সে আমার থেকে দূরে এখনো পর্যন্ত, এটা হলো আমার কথা। এবং আমার সবচেয়ে বড় কষ্টটা হলো এখানে যে আমি ছিলাম তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। হয়তো সে এটা বুঝতে পারেনি। আমি সবসময় একটা কথাই বলি যে আমার অনুপস্থিতির ভয় পাওয়ার কথা ছিল যার, সে আমার উপস্থিতির ভয় পেয়েছিল। এটা আমার সবচেয়ে বড় কষ্টের। মানে অর্থাৎ তার উচিত ছিল আমার মতো মানুষজন কোনো হারিয়ে না যায়। কেন হারিয়ে না যায় সেটা হলো, আমি সবসময় তার মনের ভাষাটা বুঝতে পারতাম। আমি তার মেসেজ দেওয়া দেখলে সে দুপুরে কতটা খাইছে কি না খাইছে সেটা বুঝতে পারতাম। এটা খুবই হয়তো মনে হবে যে এটা ঠিক না, সত্য না, বাট আমি এটা, সে জানে এটা সত্য। আমার মন সিগন্যাল দিত যে না, আজকে কোনো প্রবলেম। এটা সত্য যে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তো সে আসলে কখন কি করছে এটা না বললেও বুঝে যাওয়া যায়। এটা আমি সবসময় বুঝতে পারতাম। যেমন আমি ছোট্ট একটা ঘটনা বলি যে একদিন রাতে প্রচুর ঝগড়া করছি। ঝগড়া করার পরে কি নিয়ে ঝগড়া হতো আপনার? মনে নাই, এই জিনিসটা মনে নাই। বিভিন্ন কারণে, যে তুমি কেন, তোমাকে বললাম ওটা করতে, করো না কেন। খুব ঝগড়া, আর কারোর সাথে কথা বলবো না। আমিও খুব রাগ, সেও খুব রাগ। সকালে উঠে আমি কাজ করছি বাড়িতে, সে আমাকে একটা ছবি দিছে একটা জায়গার। ছবিটা দেওয়ার মানে হলো আমি এখন এখানে আছি, তুমি এখানে আসো। কোনো কিছু লেখে না, বাট ছবি দিছে। আমি বুঝতে পারছি, বাট আমিও রিপ্লাই দিই নাই। আমি গোছাচ্ছি, আমি যাবো, আমার কিন্তু প্রচুর রাগ। তার ছবিটা দেখে বুঝতে পারছি যে সেখানে যাইতে বলতেছে। আমার সমস্ত রাগ নাই আর, আমি যাওয়ার সেখানে গোছাচ্ছি। কিছুক্ষণ পরে বলতেছে, যখন থেকে কোনো রিপ্লাই টিপ্লাই নাই, তখন সে বলতেছে যে থাক, তোর আসতে হবে না, তুই থাক। আমি আসতেছি, তুমি তখন আমি আসতেছি না, আসা লাগবে না। মানে তারপরে গেলাম, দেখা টাকা হলো, যাই হোক। কিন্তু এই যে আমি বলতে চাচ্ছি, একটা মানুষের তো খুব রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা 1 সেকেন্ড বা অল্প মুহূর্তের মধ্যে সে রাগটা নাই আর। এই অনুভব, এই ফিলিংসটা যার প্রতি নাই, তার সাথে মানুষ কিভাবে থাকবো, বা তার সাথে কিভাবে আমরা জীবন, তার সাথে আমরা গড়বো, তৈরি করব, এটা হলো আমার কোশ্চেন। যে অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যাকে আমি উপলব্ধি করছি না, করতে পারি না, তার সাথে তো থাকার কোনো ওয়ে নাই। আমি কিভাবে থাকবো? ঝগড়া বাঁধবে কেন, একটা মানুষের জীবন নষ্ট করবো? যাকে আমি উপলব্ধি করছি প্রতি মুহূর্তে, আমি বুঝতে পারছি যে সে এখন কি করছে, আমি যাকে চোখ বলে যাকে দেখতে পাই, তাকে তার সাথে থাকা উচিত। আমি তাকে খুবই আপন মনে করি। আমার দেখলে মনে হয় যে সে খুবই আমার আপন। আমি জানি না কেন বিচ্ছেদ হলো, কার দোষ কার ত্রুটি এটা আমি জানি না। তবে আমাদের বিচ্ছেদ হয়েছে, আমাদের যোগাযোগ নাই। কতদিন ধরে? 4 বছর ধরে। 4 বছর ধরে আর কোনো যোগাযোগ নেই? না, 4 বছর ধরে কোনো যোগাযোগ নেই। শেষ কথা কি হয়েছিল? শেষ কথাটা হয়েছিল যে মানে সে বলছিল যে আমার মনে হয় তুমি অনেক ভালো কিছু করবা জীবনে, ভালো কিছু করো, আমি তোমার জীবনের জন্য বেস্ট না, সেটা বলছিল। আমার কথা বলার আগেই সে ব্লক করে, আমার সব কিছু ব্লক। এমন আমি তবে যখন তার সাথে সম্পর্ক ছিল, তখন কয়েক হাজার বার আমি ব্লক খাইছি। বাট যখন আমি ব্লক খাইতাম, তখন আমার কর্তব্য ছিল যে সমস্ত মানুষের ফোন দিয়ে তাকে ফোন করা। যদি আমি ফোন না করি, তখন সেটা আমার দোষ হতো। তুমি কেন ফোন করোনি, বা কেন হোয়াটসঅ্যাপে ব্লক করছি, মেসেঞ্জারে ব্লক করছি, ইমোতে বলতে পারতে, ইত্যাদি ইত্যাদি। আমরা সব কিছু ব্লক। এমনকি সে ফোনে এমন সেটিং অন করছে, আননোন নাম্বারতে কোনো ফোন গেলে ফোন ঢোকে না, ডাইভার্ট করে রাখছে। হ্যাঁ, এটা করে রাখছে। যাই হোক, বিষয়টা হলো আমি আমার এই জীবনের কাহিনী থেকে, আমি এখনো পর্যন্ত আমার মানিব্যাগে তার ছবি আছে, আমি ঢোকাইছিলাম, এখনো সরাইনি। বাট এই মানিব্যাগটা যখন ছিঁড়ে যাবে বা ফেলে দিব, তখন এটা হয়তো বা ফেলবো না কখনো, বাট এটা যখন ছিঁড়ে ব্যবহারযোগ্য হবে না, তখন এটা পড়ে থাকবে, কিন্তু ছবি কখনো বেরোবে না। এটা আমি বের করার সাহস আমার নাই, আমি পারবো না। এখন 4 বছর ধরে আপনি কি ওনার অপেক্ষায় আছেন? তো একই গ্রামে যেহেতু থাকেন। একই গ্রামে না, পাশের গ্রামে। পাশের গ্রামে, তাহলে আপনি খোঁজ নিতে যান নাই? হ্যাঁ, অনেকবার খোঁজ নিতে গেছি, কিন্তু ওই এলাকার মানুষ আমাকে চিনে। আমি আর ওই এলাকায় ওই আগে যেভাবে যাইতে যেতে তো মানুষ চিনে ফেলে, বা এই কাহিনী যখন এটা লড়াই গেল, তখন তো মানুষ এটা জানতে পারে, তো তখন তো আর যাওয়ার সুযোগ থাকে না। মানে সুযোগ থাকলেও মানুষের চোখে হয়। তাছাড়াও এখন আসলে আমি সবার সামনে বললেও তাকে বিশ্লেষণ করতে চাই না কোনো কিছু, কারণ সে আমাকে চিনে, আমার সবকিছু সে জানে। আমি চাই না তার সামনে নিজেকে বিশ্লেষণ করতে যে আমি ভালো আছি, এটা আছি, সেটা আছি, আমি তোমাকে চাই না। সে জানে, তার জানা উচিত, তার কর্তব্য এটা জানার। এই অবস্থায় আছে। মানে আপনি গিয়েছিলেন তার এলাকায়? অনেকবার গেছি। তার কি কোনো খোঁজ পাননি? তার খোঁজ তো জানি, সে কোথায় আছে, বাড়িতে থাকে, কোথায় কি করে,
কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চায় না, সে নিজে থেকেই চায় নিজে না? থেকে চায়। তার বান্ধবীদের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমি তো তার যত বান্ধবীর সাথে যোগাযোগ করছি তারাও বলে যে আমি বলছি আর কত বলবো, বলে 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 তারাও ক্লান্ত, আমি বোঝাতে বোঝাতে ক্লান্ত। তারপরে এক পর্যায়ে তার সাথে সম্পর্কটা ছিন্ন হলো। আজ এতদিন চলে আসলাম। জীবনে অনেক মানুষের মধ্যে আসতে চেয়েছিল, জীবনে আসে, মানুষের জীবনে কিন্তু অনেক কিছু হয়। আমি সবাইকে দেখেছি, কিন্তু সামথিং ইজ মিসিং মানুষের মধ্যে। সবাই সুন্দরী, পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নাই। গ্রামের মানুষ একরকম সুন্দর, শহরে তো বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ধরনের সুন্দর। আপনি পাকিস্তানে যান, সেখানকার মেয়েরা একরকম সুন্দর, হ্যাঁ রাশিয়ার মেয়েরা, পৃথিবীর সৌন্দর্যের কোনো শেষ নাই। 18 বছর বয়সের ওই প্রেম, ওই অনুপ্রেরণা, সে যদি আমাকে বলে এখনই চলে আসো, কথার কথা বলছি, কিভাবে যাবো আমি জানি না, সে যদি বলে আমি এখানে আছি, এই ফিলিংসটা কার মধ্যে পাই না। একজনের এর মধ্যে বাসা থেকে বিয়েরও প্রেশার দিয়েছে অনেক। মেয়ে দেখতে গেছি পারিবারিক চাপে, একজন মেয়েকে সাথে দেখলাম, ভালো ঠিক আছে, আমার ফোন নাম্বার দিল আমাকে, তার পুরো গোষ্ঠী আমাকে কথা বলার চেষ্টা করলো। তার মধ্যে দেখলাম গ্রামের মানুষ তো, ঢাকায় আসার খুব অনুপ্রেরণা, কিন্তু ঢাকার জীবন তো কষ্টকর, এটা তো আমরা থাকি, আমরা জানি। আমার মনে হলো যে না, শি ইজ নট পারফেক্ট ফর মি, সে আমার জন্য পারফেক্ট না। আমি বললাম ঠিক আছে, আমি পারবো না তোমার সাথে। আমরা জীবনে যে প্রেমটা করছি এখন, এটা ভুল। প্রেমটা খুব গভীর পবিত্র জিনিস। আমরা যে প্রেমটা এখন করছি এটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। আমরা কি প্রেম করছি যে টাইম পাস করার জন্য? একটা মেয়েকে অসম্মান করছি। একটা মেয়ের সাথে যদি আমরা তাকে যদি মন থেকে ভালো না বেশি তার সাথে প্রেমের আলাপ করি, অর্থাৎ তাকে আমরা পণ্যর মতো দেখলাম, তাকে সম্মান করলাম না আমরা। একটা মেয়ে একটা সম্মানের পাত্রী আমি মনে করি। তাকে উপলব্ধি করব, তাহলে তার সাথে মনটা বলবো। আমি যদি এখন বলি আপনি খুব সুন্দরী বা ইত্যাদি অনেক কথা বলি, এটা ফ্ল্যাট। মেয়েরা ফ্ল্যাটের বস্তু না, মেয়েরা একটা মানুষ। তো এর মাঝখানে আপনার জীবনে প্রেম আসে নাই? অনেকবার আসার চেষ্টা করছে, আমিও অনেকবার প্ল্যান করছি যে না, আমি আর এই যন্ত্রের মধ্যে থাকতে চাই না। যখনই কোথাও যাওয়ার চেষ্টা করছি, আটকে গেছি যে না, আমার নিজেকে খুঁজে পাচ্ছি না। আমি ঢাকা শহরে অনেক মানুষের সাথে আমার পরিচিত আছে, বা সেখানে গেলে আমি আমার ওই এলাকার ভাষাটা খুঁজে পাই না। আমার কাছে একটা নারী হলো একটা আশ্রয়, আমার মনে হয় একটা আশ্রয়, একটা বট গাছের ছায়া। আমি একটা উদাহরণ দেই। আমার এখন যদি আপনাকে টাকা দেওয়া হয়, যে তুমি ছুটি দেওয়া হয় আপনাকে এবং টাকা, আপনি দৌড়ে আপনার মায়ের কাছে যাবেন, বা আপনার গ্রামে যদি আপনার বাড়ি থাকে সেখানে যাবেন। আর যদি আপনাকে বলা হয় আপনি কক্সবাজার যান, আপনি কিন্তু সর্বপ্রথম দৌড়ে গ্রামে যাবেন, মায়ের কাছে যাবেন। অথচ কক্সবাজারের সৌন্দর্যের চাইতে গ্রামের কাদা, নেট নাই, বিদ্যুৎ থাকে না, অনেক প্রবলেম। বাট অন্তরটা টানে গ্রামে। আর কক্সবাজার কিন্তু অন্তর টানে না, সেখানে বছরে একবার গেলে যথেষ্ট, কিন্তু গ্রামে গেলে কিন্তু এর বছর 10 বার 12 বার গেলেও কিন্তু এটা শেষ হয় না। আমি বলতে চাচ্ছি এই কথা, একটা খুব স্টাইলিশ মেয়েদের সামনে দাঁড়ালেও ওই নিজের মধ্যে ফিলিংসটা আসে না। ওই যে আমার আঞ্চলিক ভাষায় কথা বলে, আমি যাকে ভালোবাসি সে ওই যে বাচ্চা মাজায় কোমরে বাচ্চা কোলে করে গ্রামের মানুষের মতো কথা বলতে পারে, আবার শহরে তাকে আনলে সে চলতে পারবে, এমন না যে অচল। আমি শুধু একটা কথা বলতে চাই যে সব কিছুর মধ্যে একটা অনুভব থাকে, হয়তোবা এটাকে অনেকে বলবে আবেগ, আমি এটাকে আবেগ মনে করি না। এবং আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, যার মধ্যে আবেগ নেই সে মানুষ না। আবেগ আছে বলেই আপনার দুঃখে আমি দুঃখিত হতে পারি, আবেগ আছে বলে আমরা পোশাক পরি, নাহলে আমরা তো পশু পাখির মতো হতাম। আবেগ প্রয়োজন আছে, হয়তো অতিরিক্ত আবেগ প্রয়োজন না। তবে সব কিছুর ঊর্ধ্বে ওই যে আমি বললাম, আমি তার জন্য সব কিছু দরজা খোলা রেখেছি। আমি জীবনে যত যা প্রকাশ করেছি আমার ভালোবাসা, এক সমুদ্রের মধ্যে সেটা একটা বালিকণা, এখনো পুরো সমুদ্র পুরো বাকি। মুখে বলি ভালোবাসা ভালোবাসা, এটা প্রেম না। তাহলে আপনি সমস্ত চেষ্টা করে আর কোনো উপায় না পেয়ে আজকে অনুষ্ঠানে এসেছেন, যে সে যদি আবার 4 বছর পরে হলেও যেন আপনার কাছে ফিরে আসে। আমি অনুষ্ঠানে আসার কারণ হলো, সে যদি এটা দেখে যে তার জন্য সে যে মানুষটির সাথে কথা বলতো, মানুষের সাথে জানতো, আজকে তো তাকে দেখা যাচ্ছে কোথাও একটা, সেটা খুব খুশি হবে। হয়তো আমি সবসময় চাইতাম সে তার ফ্রেন্ড সবার সামনে সবার উপরে থাক। এই 4 বছর আপনি কি করেছেন? এই 4 বছর আমি নিজেকে কি পরিবর্তন করেছেন? নিজেকে পরিবর্তন, আমি গ্রামে ছিলাম, গ্রামে তো আমি বাবার সাথে হেল্প করতাম, হেল্প হ্যান্ড ছিলাম। গ্রামে আসছি, আমি একটা জব করতাম গ্রামে এসে, এই শহরে এসে আমি জব ছেড়ে দিয়ে আমি চেষ্টা করছি নিজে কিছু করার। আমি প্রচণ্ড
পরিচালনা করতে পারি, যে কোনো জিনিস পরিচালনা করার, মানে যেটা আমি জানি সেটা পরিচালনা করার একটা মেধা আমার আছে। আমি কয়েকজনকে নিয়ে ভাবলাম একটা প্রতিষ্ঠান করি, কোচিং সেন্টার দাঁড় করালাম, এবং চাকরির সুবাদে যে পরিচিতিটা হয় সেই পরিচিতিটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করছি নিজের বিজনেস ডেভেলপ করার। কি বিজনেস? যে কোচিং ব্যবসা? কোচিং ব্যবসাটা এটা আমার প্ল্যানটা হলো আমি এমন একটা কিছু করতে চাই যেখানে স্কুল থাকবে, হসপিটাল থাকবে, আবাসিক এরিয়া থাকবে, সব কিছু থাকবে। এটা বিগ ডিল, বাট আমি সাধারণ পরিবারের ছেলে, এটা আমার নেক্সটের প্ল্যান, লাইফের প্ল্যান। বাট এখন আমি নিজের উপার্জন, যাতে শুধুমাত্র উপার্জন হয়, আমার পণ্য আমি ইনপুট করার চেষ্টা করতেছি এবং টুকটাক করছি সেটা। এখন কি আপনি ভালো উপার্জন করছেন? এখন আমি উপার্জনটা বলবো না, বাট আমি মোটামুটি আমি খুবই ভালো আছি, উপার্জনের দিক থেকে আমি এস্টাবলিশ। আপনার সম্পর্কটা মানে নাই কেন? সম্পর্কটা মানে না, তখন আমি কিছু ছিল না, তখন কিছু ছিল না বলতে আমি সাধারণ পরিবার, আমার কোনো ইনকামের সোর্স ছিল না। তাছাড়াও তারা ভাবতো যে রিলেশন করা এটা ঠিক না, বা কোথাকার কি আমরা চিনি না, আমরা নিজেরা তোমাকে মানুষ করছি, তার গার্জিয়ানরা, আমরা দেখে তোমাকে কোথাও বিয়ে দিব। বুঝতে পারছি। বা তুমি তাকে পড়াশোনা করো। কোনোখানে বিয়ে দিয়ে হয়েছে কিনা খোঁজ নিয়েছেন? না না, আমি তো সব জানি তার বিষয়। আচ্ছা। সে কি কালারে নেল পালিশ পরে সেটা আমি জানি, সবকিছু জানি, যে কোনো ভাবে হোক জানি। এমনকি আপনাকে বলি, সে ওই যে সম্পর্কের সময় আমার তার প্রতিটা সোয়া, প্রতিটা কাহিনী আমার কাছে একটা একটা ইতিহাসের পাতা। আমি আপনার হলো স্যার একটা নোটিফিকেশন, সে কি করছে, ভাত খাচ্ছে, ওই ভাতের ছবি, ওই কি করছে, ওই মুরগি বাচ্চা আম্মার সাথে, আমরা খাচ্ছি, আম খাচ্ছি, লেবু খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, মেহেদি পাতা বাটতেছি, ইত্যাদি ইত্যাদি, সব ছবি, সব ডকুমেন্টস, সব ফাইল, কোথায় কি যায় না যায়, কার ছবিতে লাইক করছে, কার ছবিতে কমেন্ট করছে, এগুলো খুঁজে বের করেন। আমি আমার সব কিছু আমার কাছে প্রায় মানে এরকম যেগুলো প্রয়োজন না, কারো কাছে প্রয়োজন না, বাট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, দামি এরকম জিনিসও আমার কাছে প্রায় 2200 মতো পিকচার আমার কাছে আছে, স্ক্রিনশট বা পিকচার এরকম আমার কাছে আছে। আর আমি তার সম্পর্কে সবকিছু জানি, সে কোথায় যায় না যায়, কি করে না করে, আমি তার সবসময়, আমি এখনো দূরে যাইনি, তো আমি আছি এখনো, আমি তার আশায় আছি, এবং আমি কারোর মধ্যে, আমি আমার সামনে পুরো পৃথিবী রাখলেও আমি তাকে বেছে নেব। এত বছর পর, মানে 4 বছর একটা মেয়ের জন্য অপেক্ষা করা, ইটস নট এ বিগ ডিল। 4 বছর খুবই কম সময়, এটা কোথা থেকে চলে গেছে আমি জানি না, খুবই কম সময়। এখনো আপনি তাকেই ফিরে পেতে চান? আমার মনে হয় আমি গতকালকে তার সাথে আমার মনে হয় আমি একটু আগে তার সাথে কথা বললাম, গতকাল তো লং টাইম। তার দেয়া কোনো গিফট আছে আপনার কাছে? তার দেওয়া গিফট আমি সাথে নিয়ে আসি, আমার বাসায় আছে। আর আমি কত কথা বলবো, তার একটা টিস্যুতে, তার ব্যবহার করা টিস্যু আমার কাছে আছে। ব্যবহার করা টিস্যু? আমরা, হ্যাঁ, মানে মুখে অনেক সময় টিস্যু ব্যবহার করে না, একসাথে বসে আমরা দুজন কথা বলছি, টিস্যুটা ফেলা দিয়েছি, আমি ওখান থেকে উঠে নিয়ে আসছি, এনে রাখছি আমার কাছে। আমরা একটা কোথাও যেতে ঠান্ডা খাইলাম, ওই ঠান্ডার বোতলটা আমি রেখে দিছি। একটা আইসক্রিম খাইলাম, আইসক্রিমের কভারটা এখনো আছে আমার কাছে, সুন্দর করে রাখা আছে আমার কাছে। এখন জীবন নিয়ে কি ভাবছেন? যদি সে কখনোই না ফিরে আসে তাহলে কি করবেন? সে, আমার বিশ্বাস সে একদিন ফিরে আসবে, তা না হলে তো এতদিন আসতাম না। জীবনে কোনো না কোনো দিন সে আসবে ফিরে। আর আমি আমার জীবনে সিরিয়াস, আমি প্রেম একদিকে, লাইফের আর একদিকে, আমি আমার জীবনে যথেষ্ট সিরিয়াস। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেখানে স্ট্রাগল করি। আমি জানি সেখানে আমি সাকসেস হবো, পৃথিবীর কেউ বিশ্বাস করেন আমি সাকসেস হবো, বাট আমি জানি আমি সাকসেস হবো, এটা আমার মন বলে। আমি তাকে চাই, আমি যদি বিশ্ব জয়ও করি তো বিশ্বজয় মূল্যহীন হবে সে ছাড়া। আমি চাই সে আসুক, সে আসবে, আমার বিশ্বাস সে আসবে। আপনার বিশ্বাস? 4 বছর হয়ে গেছে এখনো? 4 বছর খুবই কম সময়। সে এখন কিসে পড়ে? সে আমি থার্ড ইয়ার পড়েছি, সেকেন্ড ইয়ারে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। কোন কলেজ, কোন ভার্সিটি জানেন? এগুলো বলবো না, এগুলো বললে মানে আপনি জানেন কি? আমি সব জানি, সব খোঁজ খবর রাখছেন? আচ্ছা, তার উদ্দেশ্যে ঈদ পালন করে সেটাও জানি। আমি গ্রামে যাই না, ঈদের সময় যাই না, মানে আমি আবার এখন বর্তমানে সবার থেকে একটু আড়ালে থাকি, মানে আমার রিলেটিভদের সাথে আমি সবসময় আড়ালে থাকি, আমি নিজে চলি, আমি একাকী থাকতে বেশি ভালো লাগে আমার। যখন একটা বিচ্ছেদ হয় তখন কিন্তু একটা মেয়ে নতুন একটা জীবনের সূচনায় পা দেয়। সে তার জীবনের সবচেয়ে বেস্ট, যদি তার বিয়ে হয়, জীবনের সবচেয়ে বেস্ট মুহূর্ত সে পালন করে, যে সময়টা সে ছোটবেলা থেকে, একটা মেয়ে কিন্তু ছোটবেলা থেকে বউ সাজার প্রতি তার আগ্রহ থাকে, সেই মেয়েটা সেই জীবনটাকে উপলব্ধি করে। নতুন নতুন গহনা, পোশাক, সবার ভালো ব্যবহার, নতুন জীবন। ঠিক ওই সময় অপরদিকে একটা ছেলে, সে একটা অজানা আগুনে দগ্ধ হতে থাকে। সে তার পরিবারকে কিছু বলতে পারে না, সে তার সমাজকে কিছু বলতে পারে না, হাতে গোনা 2-1 জন বন্ধুর সাথে শেয়ার করতে পারে।
বাট সে সময় তার মনে হয় সে তার জীবনের সবচেয়ে বড় আঘাত সে পায়, এবং সে তার মনে হয় যে এটা মৃত্যুর চাইতে বেশি কঠিন তার কাছে মনে হয়। এটা হয়তো একটা পর্যায়ে গেলে মনে হবে এটা কিছুই না, জীবনে সবাই ঘটে বা বিভিন্ন কিছু মনে হতে পারে, বাট আমি সেই সময়কার কথা বলছি। সে এখান থেকে ঝরে যায়, নেশা অ্যাডিক্টেড হয়, বা হয়তো বা একজন খুব ভালো ছাত্র সে ঝরে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিছে। আবার এখান থেকে অনেকে ঘুরে দাঁড়ায়, আমি ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছি, তবে আমি সফলতার পথে, আমি এখন সফলতা পাইনি, বাট আমার সফলতা শেষ আমি তাকে চাই। আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আমি জানি না সে কথাটা শুনবে কিনা, আমি তাকে বলবো, শোনো, যদি তোমার মনে হয় যে পৃথিবীর সবাই তোমাকে ত্যাগ করছে, যদি কেউ তোমার পাশে না থাকে, যদি তোমার শরীরটা পচেও যায়, বা যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তোমার পাশে দাঁড়ালে আমাকে হত্যা করা হবে, আমাকে গুলি করা হবে, এমন সময় আমি তোমার পাশে আছি। কেউ না থাকলে আমি থাকবো তোমার পাশে। তুমি যদি আমার জীবনে ফিরে আসতে, আমি একটু জীবনের স্বাদ পেতাম, আমি একটু বেঁচে থাকার আগ্রহ বাড়তো, আমি স্বস্তি পেতাম। আমি চাই তুমি ফিরে আসবে, আমি জানি তুমি ফিরে আসবে, তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম। তুমি ভালো থাকো, আর আমি তোমার অপেক্ষায় রইলাম। আমি কোথাও যাইনি, আমি আছি। যে কোনো প্রয়োজনে একটা ডাক দেবো, আমি চলে আসবো, 2টা ডাক দেওয়া লাগবে না। তুমি ভালো থাকো। এভাবেও ভালো থাকা যায় বা ভালোবাসা যায়, যেটা ভালোবাসা হচ্ছে যায়। আমরা দেখি যে বর্তমান যুগে ছেলেদের একাধিক প্রেম, একাধিক বিয়ের পরেও পরকীয়া, ছেলেরা একটু বেশি আসক্ত, মেয়েরাও হচ্ছে। তো এই যুগে এক নারীর জন্য এভাবে 4 বছর অপেক্ষা করে এখনো নারীটাকে ফেরত চাচ্ছেন, হ্যাঁ। সে সত্যিই ভাগ্যবতী। আমি যদি একটা মেয়েকে, আমি ভালো তো একজনকে বাসবো, ভালো তো সবাইকে বাসা যায় না। ভালো সবাইকে বাসা মানে নারী জাতিকে অপমান করা। যে নারীর মধ্যে আমি সব দেখতে পাই, পৃথিবী দেখতে পাই, আমার পাশে একজন থাকলে আমি খুশি। কিন্তু তার যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে কি করবেন আপনি? তার যদি বিয়ে হয়, সে যদি, বললাম তো, সে বিয়ে হোক, আমি বাধা দিব না। আমার তরফ থেকে কখনো কোনো ডিস্টার্ব তার করিনি। কিন্তু আপনি অপেক্ষা করবেন জনম জনম 60-70 বছর? আমি যদি কারোর প্রতি উপলব্ধি করতে না পারি, তাহলে তো অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। হয়তো একটা পর্যায়ে মনে হবে না, আর জীবনে দরকার নাই, হয়তো কোনো মানুষ আর প্রয়োজন হবে না। তবু আমি অন্য নারীর প্রতি আমি যদি নিজেকে কন্ট্রিবিউট করতে না পারি, তাহলে আমি তার সাথে কিভাবে, একটা নারীর আপনাকে আমার দেখে ভালো লাগছে না, আমি তো আপনাকে বলবো না যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে সময় দিতে চাই। আমি যখনই বলবো তখন আমি আমার নিজেকে খোয়াবো। কি চমৎকার বিশ্লেষণ, এবং খুবই সাধুবাদ যে আপনি একটা নারীতে আসক্ত। তবে আমরাও আশা করি যে খুব তাড়াতাড়ি যদি আপনি যোগ্য হন তার, আপনি একটু বলে দেন তাকে যে যেন সে, আমি বলে দিলে লাভ হবে না, তার পরিবার যে ডিসিশন নেবে এবং সেই মানুষটা আসলে যে ডিসিশন নেবে। পরিবারের দোহাই কিছু না, পরিবার সমাজ মেনে নেয়, কিন্তু যে জীবনটা পার হয়ে যাচ্ছে, এই জীবনটা ফেরত আসবে না। এই যে 4 বছর চলে গেছে না, 4 বছর আর ফেরত আসবে না। জীবনে যদি আমি এভাবে মারা যাই বা যদি কোনো কিছু হয়, একটা অপূর্ণতা থেকে যাবে। জীবনে একটাই অপূর্ণতা নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। জীবনের পূর্ণতা একমাত্র সে। যদি আমার অনেক ড্রিম, যদি পৃথিবীর কেউ, আমি যদি সেই ড্রিমটা পূরণ করতে নাও পারি, আমার কোনো আফসোস থাকবে না। আমি চেষ্টা করছি, এটাই যথেষ্ট। বাট সে যদি আমার জীবনে না আসে, আমার একটা আফসোস থাকবে যে আমি একজনকে ভালোবেসেছিলাম, আমি এক নারীর প্রতি আসক্ত, এবং তখন আমি অন্য মানুষকে খুব করে বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি, আমি তোমার জন্য, আমি এমনকি আমি একটা মেয়েকে, আমার জন্য সে অনেক করতো, আমি তাকে এক জায়গায় বলছি, দেখো তোমার শরীরটা কত পরিষ্কার, আমি কত কালো, তোমার সাথে আমার যায় না। বলছি রঙের কি হবে না, আমি তোমার পাশে যখন দাঁড়াবো তখন আমার মনে হবে আমি মনে হয় তোমার জন্য উপযুক্ত না। সে এখন খুব সবাই ভালো আছে, অনেকেই আমার জন্য হয়তো জীবনে বিভিন্ন সময় থাকে, অনেকেই ভালো আছে, সবাই ভালো আছে, কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় যায়, অনেকের খবর জানিও না, সবাই সেটা ভালো আছে, তার জন্য গুড লাক। আমি তাদেরকে রেসপেক্ট করি, আমি নারী জাতিকে প্রচন্ড রেসপেক্ট করি। এই নারীকে রেসপেক্ট করি বলেই আমি এক নারী থেকে আর নারীতে যেতে পারছি না হয়তো বা, বাট আমি সম্বন্ধ কমাতে চাই। তবে আপনার ভালোবাসার যদি ফিরে আসে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাকে নিয়ে হয়তো বা চলে আসবেন। আর আমরাও আশা করি সে যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে বা তার পরিবারের সবকিছু যদি ঠিক থাকে, আপনার কাছে যেন ফিরে আসে। আমি শুধুমাত্র 2022 সালের 27শে মে ওই দিনটি তার সাথে আমার শেষ যোগাযোগ হয়। সেদিন প্রকৃতি আমার অনুকূলে ছিল না। সেই দিন যদি প্রকৃতি আমার অনুকূলে থাকতো, যদি সে বাড়িতে প্রচুর চাপ হচ্ছে, খুব কিছু অনেক ঘটনা ঘটতেছে, ওই সময়টা যদি সে চলে আসতো,
তাহলে জীবনটা কেমন হতো এইটা দেখার আমার খুবই আগ্রহ। আমার সারা জীবন মানে এই পরিচয়টা থেকে যতদিন, সে সবসময় বিরোধী পাঠ। একটা বার যদি সে আমার কাছে আসে, আমার পাশে দাঁড়ায় বলে যে হ্যাঁ সাব্বির আমার লোক, বা আমি সাব্বিরকে ছাড়া যাবো না, সেই দিনটা কেমন হয় আমি তখন দেখবো। এটা আমার দেখার খুব আগ্রহ। এটা যদি আমি না দেখে মারা যাই, আজকে কথাটা রেকর্ড হচ্ছে, হয়তো মন মানসিকতা বদলাবে, জীবনে বয়স বাড়বে, তবে আজকের বর্তমানে এই উপস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান বয়সে আমি এটা আমার হৃদয় থেকে কথাটা বলছি, এটা বাস্তব বাস্তব বাস্তব। এবং আমি খুবই পুড়ি এই আগুনে, আমি দগ্ধ হই, আমি খুবই দগ্ধতার মধ্যে থাকি। আল্লাহ তাআলা আপনার মনে প্রশান্তি এনে দেখ। অনেক ধন্যবাদ সাব্বির ভাই। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমি আবারও অন ক্যামেরা বলতেছি, আপনার সাথে বসা আমার জন্য একটা গর্বের বিষয়। একদমই না, আমিও সাধারণ মানুষ, আমি আপনার গল্পটা শুনতে পেরে আমি এখানে এসে বুঝলাম খুবই আনন্দিত হয়েছি। সাব্বির ভাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল ইটস কমপ্লিকেটেড এর আজকের আয়োজন। আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের কাছে শেয়ার করতে চান অথবা প্রিয় মানুষকে কোনো মেসেজ দিতে চান, তাহলে আমাদের এই স্টুডিওতে চলে আসতে পারেন, ইটস কমপ্লিকেটেড শোতে চলে আসতে পারেন। আমাদের এই পেজে যদি আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং আপনার গল্পের সংক্ষিপ্ত বিবরণী লিখে পোস্ট করেন বা মেসেজ করেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।